হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 12-এর যে একটিমাত্র ওয়ান অ্যাক্ট প্লে আছে দ্য প্রপোজাল, সেটা নিয়ে আলোচনা করব। দ্য প্রপোজাল এটা ওয়ান অ্যাক্ট প্লে রিটেন বাই অ্যান্তন চেখভ। চেখভ একজন রাশিয়ান বিখ্যাত প্লে রাইট, যিনি একটা নতুন ধরনের ফর্ম আবিষ্কার করেছিলেন, যে ফর্মে তিনি অনেক প্লে লিখেছেন এবং তার অনেক নভেলও আমরা পেয়েছি। এই যে চেখভের প্লেটা আমরা পাবো, এটা 19th সেঞ্চুরির মাঝামাঝি সময় অথবা শেষ সময় থেকে যে একটা ননসেন্স প্লে বা একটা ফার্সিক্যাল কমেডির একটা ধারা আমরা দেখতে পাই ইংলিশ লিটারেচারে, ঠিক সেই রকম টাইপের একটা প্লে। এটা ওয়ান অ্যাক্ট প্লের বৈশিষ্ট্য হচ্ছে, ওয়ান অ্যাক্ট প্লেতে একটাই অঙ্ক থাকে, অঙ্ক মানে অ্যাক্ট, এবং অনেকটা শর্ট স্টোরির মতোই এটাও হ্যাপেনিংটা বা অ্যাকশানের মুভমেন্টটা ওয়ান ডিরেক্টেড হয়। মানে এককেন্দ্রিক সব চরিত্রগুলো এককেন্দ্রিক একটা বা একমুখী একটা ক্রিয়াকলাপ করে থাকে এবং সেটা শেষও হয় সেই প্রাইম পোর্শনটাতে গিয়েই। আমরা যে কোনো নাটক পড়তে গেলে আমাদের কতগুলো বেসিক জিনিস মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে রাইজিং অ্যাকশন, তারপর ক্লাইম্যাক্স, তারপর ফলিং অ্যাকশন, এবং শেষে একদম শেষে আমরা দ্য এন্ড পজিশনে চলে আসি। তা অনেক ক্ষেত্রেই আমরা যখন শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি পড়েছি, তো সেখানে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিতে, যদিও ট্র্যাজেডিগুলো আমরা গল্পের আকারেই পড়েছি ক্লাস 11-এ টেলস ফ্রম শেক্সপিয়ারে, তবুও সেই নাটকগুলোকে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে সেগুলোকে কতগুলো বিশেষ ধরনে ফেলা যায়, যেখানে ট্র্যাজেডির কিছু স্পেসিফিক ডায়াগ্রাম আছে যে কীভাবে অ্যাকশন রাইজিং, কীভাবে ফলিং হবে, সেই রকম ডায়াগ্রামের মধ্যে ফেলা যায়। কিন্তু এইগুলো অনেকটা ফ্ল্যাট সারফেসড। এটাতে অ্যাকশন শুরুও হচ্ছে মোটামুটি একটা নির্দিষ্ট জায়গা থেকে, এবং নির্দিষ্ট সময়ের অন্তরালে নির্দিষ্ট ক্যারেক্টারদের মধ্যে দিয়ে এই নাটকগুলো পরিসমাপ্তিও ঘটে। তা এইখানে আমরা এই নাটকটা পড়ার আগে তার ফোর নোটটা একটুখানি দেখে নেব, অ্যাবাউট দ্য রাইটার অ্যান্ড অ্যাবাউট দ্য প্লে ইটসেলফ। এই প্লের ধরনটা কীরকম হয় তার সম্বন্ধে কী বলেছে, এবং রাইটারের সম্বন্ধে কী বলেছে। এক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন? তার কারণ প্রচুর এমসিকিউজ এবং এসএকিউজ আসে, প্রচুর এমসিকিউজ আসে এখান থেকে, এবং সেইগুলোর স্ট্রাকচারাল পার্ট থেকে অনেক এমসিকিউ আসে। সেই জন্য আমাদের এটা খুব ভালো করে প্রথম ইন্ট্রোডাক্টরি পার্টটা দেখে নিলে বা অথরের একটু নলেজ পেয়ে থাকলে আমাদের সুবিধা হবে। অথর অ্যান্টন প্যাভলোভিচ চেখভ, 1860 to 1904, মাত্র 44 ইয়ার্স তার লাইফ স্প্যান। তার মধ্যেই তিনি সব প্লেগুলো লিখেছিলেন এবং শর্ট স্টোরি লিখেছিলেন, এবং হি ওন হাই অ্যাক্লেম in those 44 years. Famous playwright and short story writer from Russia. He is often considered as a pioneer of modernism in theatre. যেটা বলছিলাম, থিয়েটার মানে নাটকের যে মঞ্চ, সেই মঞ্চের অনেক ক্ষেত্রেই মডার্নিজমকে নিয়ে আসা, মানে আধুনিকতাকে নিয়ে আসা। আধুনিক নাটকের সংজ্ঞা যেটাকে আমরা বলি, সেখানে অনেক কিছু চেঞ্জেস এসছে, ফ্রম ক্লাসিক্যাল প্লেস, ফ্রম শেক্সপিয়ারিয়ান প্লেস, ফ্রম মেডিয়েভাল প্লেস, সেখান থেকে অনেক কিছু চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জের যে মডার্নিজমের যে ভাগটা, তার জনক হিসেবে আমরা ধরে থাকতে পারি
অন্যতম পায়োনিয়ার মানে পথপ্রদর্শক হিসেবে ধরে রাখতে পারি অ্যান্টন চেখভকে। হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্য আর্কিটেক্টস অফ মডার্ন শর্ট স্টোরি। তাকে আধুনিক ছোট গল্প মানে সেই ছোট গল্পের সংজ্ঞা আমরা যেগুলো বিভিন্ন সাহিত্যে পেয়েছি, বাংলা সাহিত্যে, ইংরেজি সাহিত্যে, ফরাসি সাহিত্যে, রাশিয়ান সাহিত্যে, সব সাহিত্যেই যে আমরা পেয়েছি বিখ্যাত সব শর্ট স্টোরি রাইটার পেয়েছি। আমরা ও হেনরিকে পেয়েছি, আমরা ব্যালজাককে পেয়েছি, আমরা এনাকে পেয়েছি, অ্যান্টন চেখভকে পেয়েছি, হিন্দির ক্ষেত্রে মুন্সি প্রেমচাঁদকে পেয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি। তো শর্ট স্টোরি রাইটারদের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো ফিচারের প্রধান ফিচার হিসেবে ধরে থাকি, তা সেই রকম ফিচারও অ্যান্টন চেখভের সব শর্ট স্টোরির মধ্যেই আছে, এবং তাই জন্য হি ওয়াজ সো ফেমাস প্লে রাইট। এইখানে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে দ্য প্রপোজাল বাই অ্যান্টন চেখভ। তার অ্যাক্লেইম কোন কোন ক্ষেত্রে খুব বেশি ছিল সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড আঙ্কেল ভ্যানিয়া, থ্রি সিস্টার্স, দ্য চেরি অর্চার্ড। দ্য প্রেজেন্ট প্লে হ্যাজ বিন ট্রান্সলেটেড ফ্রম রাশিয়ান বাই জুলিয়াস ওয়েস্ট। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টার্ম। জুলিয়াস ওয়েস্ট হচ্ছেন এটার ট্রান্সলেটর। যেহেতু দ্য প্লে ইজ অরিজিনালি ইন রাশিয়ান, যেহেতু চেখভ একজন রাশিয়ান রাইটার, তাই জন্য এই প্লেটা রাশিয়ানে ছিল, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করেছেন এই ভদ্রলোক, যার নাম জুলিয়াস ওয়েস্ট। নাও উই শ্যাল মুভ অন টু দ্য ডেফিনেশন অফ ওয়ান অ্যাক্ট প্লে অ্যান্ড সাম ফিচার্স অফ ইট। আমরা এবার ওয়ান অ্যাক্ট প্লের মানে একাঙ্ক নাটকের সংজ্ঞা এবং তার কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। One act play gained currency as a dramatic form towards the end of the 19th century. ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ওয়ান অ্যাক্ট প্লের খুব উত্থান ঘটেছিল, এবং ওয়ান অ্যাক্ট প্লে তার যে সম্মানটা সেটা সম্পূর্ণ বলা যেতে পারে, অ্যাট্রিবিউট করা যেতে পারে এই সময়টাতে। The one act play is called so because the entire dramatic action is complete within a single act. পুরো ড্রামাটিক অ্যাকশনটা মানে আমি যেটা বলেছিলাম, রাইজিং অ্যাকশন, বিগিনিং, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন, সবটাই একটা অ্যাক্টের মধ্যে সমাপন হচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলি ওয়ান অ্যাক্ট প্লে। দ্য প্লে ইজ টাইটলি কনস্ট্রাক্টেড। প্লেটা খুব নিটলি, টাইটলি কনস্ট্রাক্টেড, মানে এর বুননটা, এর গঠনটা খুব শক্তপোক্ত। There is little scope of development of character or plot. Rather, the focus is on the dramatic situation. এখানে এগুলোকে সিচুয়েশনাল প্লে বলা যেতে পারে। একটা সিচুয়েশনকে কেন্দ্র করে এই প্লেগুলো আবর্তিত হয়, ওয়ান অ্যাক্ট প্লেগুলো। এগুলো কোনো একটা ড্রামাটিক পার্সোনার তার ডেভেলপমেন্ট মানে পুরো সাইকির ডেভেলপমেন্ট, পুরো পার্সোনালিটির ডেভেলপমেন্ট পুরোটাকে শো করে না, বা তার কোনো একটা ফ্লয়ের জন্য তার কোনো একটা প্রেডিকামেন্ট হয়েছে, তার কোনো একটা ফলাফল হয়েছে, সেইগুলো কেউ খুব একটা বিশেষ ব্যক্ত করে না। এটা সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করে একটা নির্দিষ্ট সিচুয়েশন এবং সেই সিচুয়েশনের ফলশ্রুতিস্বরূপ কী হচ্ছে এই নিয়ে। এটা খুব একটা সিরিয়াস টোনের না, যে নাটকটা আমরা পড়ছি সেগুলো খুব একটা সিরিয়াস টোনের না, একটু লাইট হার্টেড একটা কমেডি। An example of renowned one-act play is James Synge's Riders to the Sea. এরকম ওয়ান অ্যাক্ট প্লের অনেক উদাহরণ আমরা পেয়েছি। ফেমাস রাইটার জেমস সিঞ্জ, যিনি আইরিশ ড্রামাটিক মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন, তা ঠিক সেই জেমস সিঞ্জের একটা বিখ্যাত প্লে আমরা পড়ি গ্র্যাজুয়েশন লেভেলে বা মাস্টার ডিগ্রি লেভেলেও অনেককে পড়ানো হয়, রাইডার্স টু দ্য সি, সেই মৌরিয়ার স্টোরি। সেই স্টোরিটা সেটাও ওয়ান অ্যাক্ট প্লে। সেখানেও আমরা দেখছি একটা সিচুয়েশনে মৌরিয়ার পুরো ফ্যামিলিটা কী করে বারবার করে ইজ ওয়াশড অ্যাওয়ে বাই দ্য র্যাভেজেস অফ সি কী করে, সমুদ্র কী করে মানুষের লাইফটাকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের যে অদম্য একটা স্পৃহা সমুদ্রকে জয় করার এবং বারবার ব্যর্থ হয়ে ফিরে আসা, সেটাও বোঝানো হয়েছে সেই নাটকটার মধ্যে দিয়ে। এই নাটকটার প্রায় মানে পিভোটাল পয়েন্ট, মানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই নাটকটা একটা ফার্সিক্যাল কমেডি টাইপের, একটু মজা, একটু লাইট হার্টেড ব্যাপার, খুব সাধারণ একটা টপিক থেকে খুব সাধারণ একটা বিষয়, মানে প্রপোজাল, একজনকে বিয়ের প্রস্তাব দিতে গেছে, সেটাকে
এত হাইটেন্ড সেন্সে নিয়ে গেছে যে এখানে আমরা প্রচণ্ড পরিমাণ লুডিক্রুয়াসনেস মানে হাসির খোরাক পাচ্ছি। তা এইটা হচ্ছে সেই নাটকটা যেটার নাম দ্য প্রপোজাল। এবার আমরা চলে আসছি ডাইরেক্ট নাটকে। নাটকের ক্যারেক্টার্স মানে যাদের আমরা বলি ড্রামাটিস পার্সোনা, সেই ক্যারেক্টারগুলোর নামগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই নামগুলো দিয়েই কোয়েশ্চেন আসতে পারে, এমসিকিউ কোয়েশ্চেন, এইগুলো নামগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে স্টেফানোভিচ শুবুকভ। উচ্চারণটা শুবুকভ হবে, কারণ রাশিয়ানরা চয়ের উচ্চারণটা শয়ের মতো করে, তাই জন্য উচ্চারণ হবে স্টেফানোভিচ শুবুকভ। আর ল্যান্ড ওনার, তা যেহেতু ল্যান্ড ওনার এই নিয়ে একটু আলোচনা আমরা করব পরবর্তীকালে, তবু বলে রাখছি যে রাশিয়া হচ্ছে একটা খুব অ্যাফ্লুয়েন্ট নেশন বলা যেতে পারে, এবং রাশিয়া হচ্ছে সেই জায়গাটা যেটা ইনভিনসিবল নেশন বলা যেতে পারে, যাকে সারা পৃথিবীর কোনো দিগ্বিজয় বীরও রাশিয়াকে কোনো দিন জয় করতে পারেনি, ডিউ টু ইটস ইনক্লেমেন্ট ওয়েদার। এর ওয়েদারটা এত ফ্রিকুয়েন্ট এবং এর ওয়েদারটা এতটাই ফিকেল যে সেখানে কোনো ফরেন নেশন গিয়ে কিছু করতে পারে না, ফলে এর ডেভেলপমেন্টটা অত বেশি অবস্ট্রাক্টেড হয়নি থ্রু আউট দ্য এজেস। এবং রাশিয়া তার ইকোনমিক ডেভেলপমেন্টের অন্যতম শ্রেয় যায় সেটা হচ্ছে যে তার এগ্রিকালচারাল, তার অ্যাগ্রো বেসড মানে ডেভেলপমেন্টটা যেটা, এবং সেই জন্য আমাদের দেশের নর্দার্ন সাইডে যেরকম আমরা গ্রিন রেভলিউশনের একটা সুফল হিসেবে পেয়েছি, যে বিশাল বড় বড় জোত জমি এবং প্রচুর আধুনিক ইনস্ট্রুমেন্ট ইউজ করে সেখানে আমরা দেখতে পেয়েছি, সেখানে আধুনিক সার, ফার্টিলাইজার, তোমার কীটনাশক ইত্যাদি দিয়ে আমরা দেখেছি সেখানে খুব ভালো পরিমাণে হাই ইল্ডিং ক্রপস হয় এবং তারা ইকোনমিক্যালি অনেক ডেভেলপ। ঠিক সেই রকম একটা নেশন হচ্ছে রাশিয়া, যারা একটা নির্দিষ্ট পার্ট প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রো বেসড ইকোনমিতে বিশ্বাস করে। ন্যাটালিয়া স্টেফানোভা, হিজ ডটার, 25 years old। সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে ন্যাটালিয়া স্টেফানোভা, যে কিনা তার ডটার মানে তার মেয়ে। থার্ড ক্যারেক্টার হচ্ছেন ইভান ভ্যাসেলোভিচ লোমন। সে কে? a neighbor of Shubukov, a large and hearty but very suspicious landowner। এই ক্যারেক্টারটা আমরা যতই স্টোরিটা আনফোল্ড হবে ততই আমরা দেখতে পাবো এই ক্যারেক্টারটা ভীষণ একটা ফিকেল মাইন্ডেড লোক, সারাক্ষণ খালি সবসময় টেনশানে থাকে এবং খুব সাধারণ ব্যাপারগুলোতে ভীষণ প্যালপিটেশন করে। তো এইরকম একটা ক্যারেক্টার হচ্ছে লোমভ। সেও ল্যান্ড ওনার, নেইবার মানে প্রতিবেশী, কিন্তু সে ভীষণ সবসময় ফিকেল মাইন্ডেড থাকে এবং তার এই ফিকেল মাইন্ডেড ব্যাপারটা, তার এই সবসময় প্যালপিটেটিভ নেচারটা আমাদের কাছে খুব হাসির খোরাক হবে, খুব সাধারণ মজার খোরাক হবে আমরা যতই দেখব এই নাটকটা আনফোল্ডেড হচ্ছে তোমাদের সামনে। এবার শুরু হচ্ছে নাটকটা। সেটিংটা ভীষণ ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আসতে পারে। সেটিংটা হচ্ছে শুবুকভস কান্ট্রি হাউস। কান্ট্রি বলতে আমরা সাধারণত দেশ বুঝি, কিন্তু লিটারেচারের কান্ট্রির আর একটা আলাদা সংজ্ঞা হয়। কান্ট্রি মানে হচ্ছে গ্রাম, মানে প্যারিশ সেকশনটা। তা সেই রকম কান্ট্রি হাউস, সেখানে একটা বড় ফার্ম হাউস টাইপের আছে শুবুকভের, সেখানে এই নাটকটা সেট হচ্ছে। আর ড্রয়িং রুম ইন শুবুকভস হাউস, সেই কান্ট্রি হাউসের একটা ড্রয়িং রুমে নাটকটা শুরু হচ্ছে। তার এন্ট্রিটা হচ্ছে, সব ক্যারেক্টার্সদের এন্ট্রিটা হচ্ছে ওই ড্রয়িং রুমটাতেই। ড্রয়িং রুমটাই হচ্ছে বেস মানে সেটিং। লোমভ এন্টার্স ওয়ারিং এ ড্রেস জ্যাকেট উইথ হোয়াইট গ্লাভস। লোমভ ঢুকছে ওয়ারিং এ ড্রেস জ্যাকেট, যেটাকে শর্টে ডিজে বলে। সেটা হচ্ছে যে কোনো বড় বড় পার্টিতে যখন কোনো একটা ড্রেস কোড মেনে প্রত্যেককে যেতে বলা হয়, সেই পার্টিগুলোতে ডিনারে বিশেষ করে একটা নির্দিষ্ট স্যুট প্যান্ট আমরা পরে থাকি। তা সেই স্যুট প্যান্ট সমেত এই যে ফুল ড্রেস আপ করা যে লুকটা, সেটাকে ড্রেস জ্যাকেট বলে, মানে স্যুট এবং প্যান্ট এই সবটা মিলে। তো সেরকম ড্রেস জ্যাকেট পরে লোমভ এসছে, এবং এইখান থেকেই কিন্তু আমরা মজার ব্যাপারটা, গন্ধটা পেতে শুরু করব। কারণ আমরা কারুর বাড়ি আমার ঠিক পাশেই, তার বাড়িতে আমি বেড়াতে গেছি বা ঘুরতে গেছি পাশের বাড়ির লোকটার কাছে, সেখানে আমরা কিন্তু কখনোই ড্রেস জ্যাকেট পরে যাব না, আমরা কোনো সময় জ্যাকেট পরে যাব না, মানে স্যুট প্যান্ট এই সমস্ত পরে যাব না। আমরা খুব ক্যাজুয়াল ওয়্যারে যাব সেখানে,
যেহেতু কোনো স্পেশাল অকেশন নেই, সাধারণ ঘুরতে এসছে, আমরা যেটা পরবর্তীকালে পাবো যে কেন এসছে এরকম সেজে, তখন ও নিজেই বলবে যে এমনিই ঘুরতে এসছে, আর কোনো বিশেষ উদ্দেশ্য নেই। আচ্ছা, হোয়াইট গ্লাভস, শুভকব রাইজেস টু মিট হিম। এবার শুভকব হচ্ছে একটু হাইপারবোলিক একটা লোক, মানে একটু বেশি মানুষকে ফ্ল্যাটারি করে, মানে কিছু লোক থাকে না যারা একটু বেশি বেশি মানুষকে তোল্লাই দিয়ে থাকে, ঠিক এইরকম একটা ক্যারেক্টার হচ্ছে শুভকব। সে বলছে, মাই ডিয়ার ফেলো, হুম ডু আই সি, কাকে দেখতে পাচ্ছি? ইভান ভ্যাসেলোভিচ, আই এম এক্সট্রিমলি গ্ল্যাড। ভ্যাসেলোভিচ, তুমি এসছো? ওফ, আমি কি খুশি না হলাম। স্কুইজেস হিজ হ্যান্ড। আমরা জানি সবাই যে হ্যান্ডশেক করার একটা প্রসেস আছে ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, সেখানে কাউকে গ্রিট করতে গেলে হ্যান্ডশেক করে, কিন্তু সেখানে হ্যান্ডশেক করতে গিয়ে হাতটাকে স্কুইজ করছে, মানে একটুখানি স্ম্যাশ করে দিচ্ছে, হাতটাকে একটু চেপে দিচ্ছে, প্রেস করে দিচ্ছে। কেন? মানে তার যে এক্সাইটমেন্ট, সেটার জন্যই সে এটা করে ফেলছে। নাও দিস ইজ এ সারপ্রাইজ, মাই ডার্লিং, হাউ আর ইউ? ডার্লিং কথাটা এখানে হয়তো অ্যাপ্লিকেবল না যেই সেন্সে বলছে, কিন্তু এখানে ডিয়ার সেন্সটাকেই আরটু বেশি কনভে করার জন্য ডার্লিং বলে ফেলছে, যে হাউ আর ইউ, তুমি কেমন আছো? লোমোভ, থ্যাংক ইউ, অ্যান্ড হাউ মে ইউ বি গেটিং অন? ধন্যবাদ, আপনি আমাকে যে এত ওয়ার্মলি ওয়েলকাম করলেন তার জন্য ধন্যবাদ। আপনি কেমন আছেন? শুভকব, উই জাস্ট গেট অ্যালং সামহাউ মাই এঞ্জেল। এবার এখানে আমরা দেখব যে এক্সাজারেশন অ্যাবাউট দ্য ইউজ অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড প্রেইজেস। মাই এঞ্জেল, টু ইয়োর প্রেয়ার্স অ্যান্ড সো অন। আমরা সাধারণত কোনো মানুষের সঙ্গে দেখা হলে কেমন আছেন বললে হচ্ছে আপনাদের দয়া ভালোই আছি, আমরা এটা একটু কার্টেসলি বলি বা মজা করে বলি, যাকেই বলি এরমভাবে বলি কথাটা, ঠিক সেরকম বলছে। Now you know you shouldn't forget all about your neighbors, my darling. এবার এইরকমভাবে এগুলো ঠিক অনুযোগের সুর আমরা আমাদের প্রতিবেশীদের বাড়িতে বা নিকট আত্মীয়দের বাড়িতে যখন অনেকদিন পর যাই, তোরা তো ভুলেই গেছিস, তোরা তো আসিসই না, এরকম কথাবার্তাগুলো আমরা বলে থাকি, ঠিক সেরকমভাবেই বলছে যে তোমার নিজের প্রতিবেশীদের ভুলে যাওয়া উচিত না। মাই ডিয়ার ফেলো, হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ। এইখানেও আসছে আমরা যে কথাটা বলছিলাম, তাকে প্রথমেই প্রশ্ন করছে যে তুমি এত ফর্মাল হয়ে গেছো কেন, এত ভালো সেজে গুজে এসছো কেন? ইভিনিং ড্রেস, গ্লাভস অ্যান্ড সো অন। ইভিনিং ড্রেস পরেছো, আবার গ্লাভস পরেছো। গ্লাভসটা হচ্ছে ওদের সাদা রঙের একটা গ্লাভস পরে সবসময় ওরা, কোনো একটা কার্টেস অকেশনে যাওয়ার জন্য, কোনো একটা সেরেমনিতে যাওয়ার জন্য এগুলো পরে। তো ঠিক সেই রকম গ্লাভস টাভস পরে এসছে, মানে একটা বড় পার্টিতে যাওয়ার জন্য মানুষ যেরকম ড্রেস আপ করে ঠিক সেরকম করেছে। ক্যান ইউ বি গোয়িং এনিওয়্যার মাই ট্রেজার? এই যে বারবার একটা কথাই এক এক রকমভাবে বলছে, দেখো যে কোনো সময় এঞ্জেল বলছে, কোনো সময় প্রেশাস বলছে, কোনো সময় ট্রেজার বলছে। এত এক্সাজারেশন, একটা লোককে এত বেশি অ্যাডজেক্টিভ দিয়ে কোয়ালিফাই করার চেষ্টা করছে, এইটাই আমাদের একটু হাসির উদ্রেক করে, যে একটা লোক পাশের বাড়িতে থাকে তাকে এত ফ্ল্যাটার করার কিছু নেই। তা ঠিক সেইগুলোই আমাদের কাছে খুব হাসির উদ্রেক করে, এবং এই সাধারণ বিষয়গুলোই এই নাটকের বিষয়বস্তু। লোমোভ, নো, আই হ্যাভ কাম অনলি টু সি ইউ অনার্ড স্টিফেন স্টেফানোভিচ। বলছি যে না না না, আমি কোথাও যাচ্ছি না, আমি শুধু আপনার সঙ্গেই দেখা করতে আসলাম স্টেফানোভিচ। তার মানে আমরা বুঝতে পারছি যে সামান্য একটা পাশের বাড়ির লোকের সঙ্গে দেখা করতে এসছে, এবং সে ড্রেস জ্যাকেট ট্যাকেট সব কিছু পরে এসছে। এবার কি হলো? দেন হোয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস মাই প্রেশাস, অ্যাজ ইফ ইউ আর ইন পেইং এ নিউ ইয়ার্স ইভ ভিজিট। নিউ ইয়ার্স ইভ আমরা জানি খ্রিস্টানদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট, আমরা সবাই জানি এটা, এবং ওদের অনেক দিন ধরে অনুষ্ঠান হয়। নিউ ইয়ার্স ইভ এর আগের থেকেই, ক্রিসমাস থেকেই অনুষ্ঠান শুরু হয়। তো ঠিক সেই রকমভাবে সেই সময় যেরকম ওরা ড্রেস আপ করে ডিনার করতে যায়, ঠিক সেই রকম ড্রেস করেছে। তাই জন্য বলছে তুমি এরকম এত ফর্মাল সেজে এসছো কেন? লোমোভ, ওয়েল ইউ সি। এবার আমরা দেখব যে লোমোভের ক্যারেক্টারটা আমি কেন বলছিলাম অত্যন্ত হাস্যকর। লোমোভের ক্যারেক্টারটা হাস্যকর এই জন্যই বলছিলাম, কারণ লোমোভের এই প্রত্যেকটা কথাবার্তা থেকে আমরা বুঝতে পারছি যে কেন হাস্যকর বলছিলাম। ওয়েল ইউ সি, ইটস লাইক দিস, টেক্স হিজ হার্ম। বলছি তুমি জানো এই ব্যাপারটা একদম এরকম, বলে তার হাতটা ধরে নিয়েছে, চট করে হাতটা ধরে নিয়ে এবার কি করছে সেটা আমরা দেখব। হ্যাঁ, এবার আমরা দেখছি কি বলছে। ওয়েল ইউ সি, ইটস লাইক দিস, টেক্স হিজ আর্ম।
তার হাতটা ধরেছে, ধরে নিয়ে বলছে, আই হ্যাভ কাম টু ইউ অনার স্টেফান স্টেফানোভিচ টু ট্রাভেল ইউ উইথ আ রিকোয়েস্ট। দেখুন, আমি আপনার কাছে এসেছি অত্যন্ত আশা নিয়ে এবং একটা অনুরোধ নিয়ে। আমার অনুরোধটা রাখতে হবে। কী অনুরোধ? নট ওয়ান্স অর টুয়াইস হ্যাভ আই অলরেডি হ্যাড দ্য প্রিভিলেজ অফ অ্যাপ্লাইং টু ইউ ফর হেল্প, অ্যান্ড ইউ হ্যাভ অলওয়েজ, সো টু স্পিক, I must ask your pardon. I'm getting excited. I shall drink some water. Honor Stefan Stefanovich. বলে ড্রিঙ্ক করলো, জল খেলো একটু। বলতে বলতে মানে প্রত্যেকটা কথাতে আমরা দেখছি আস্তে আস্তে অ্যাকশনটা গ্র্যাজুয়ালি উপরের দিকে চলে আসছে, মানে ওর ভয়েসটা এক্সাইটেড হয়ে যাচ্ছে। কি এক্সাইটমেন্ট? কিসের এক্সাইটমেন্ট? কি বলতে এসছে এত, বা কি কথাটা এমন বলেছে যার জন্য এরকম এক্সাইটমেন্ট? আমরা এই পুরো কথাটার মধ্যে ওর কিন্তু কোনো স্টেটমেন্ট পেলাম না, আমরা পুরোটাই ওর এক্সাজারেশন পেলাম, কিছুটা তোতলামও বলি যেটাকে আমরা, সেটা পেলাম। কিন্তু আসল কি হতে চলেছে, কেন, কি বলতে এসছে, কি বৃত্তান্ত, কিছুই পেলাম না। এরকম অনেকগুলো স্পিচ আমরা দেখব, ক্রমশ চলবে এরকমভাবে। শুভকপ, এবার শুভকপ হচ্ছে কী হলো আবার, এই আবার এরকম খ্যাপামি করছে কেন? কোনো কিছু চাইতে এসছে কি, তাই জন্য এত ইস্তস্ত করছে? হিজ কাম টু বড়ো মানি, শ্যান্ট গিভ হিম মেনি। এবার এখানে ব্র্যাকেটে একটা কথা লেখা আছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা স্টেজ অ্যাক্ট যেটাকে আমরা বলে থাকি, যে কোনো প্লে সেটা তো সাধারণত লেখা হয় টু বি এনঅ্যাক্টেড, যাতে সেটাকে অভিনয় করা হয়, তাই সেই উদ্দেশ্য নিয়ে সেই জন্য সংলাপ আকারে নাটকগুলোকে লেখা হয়। তা স্টেজে যখন কোনো ক্যারেক্টার থাকে, অন্য ক্যারেক্টারও পাশাপাশি আছে, তখন কোনো একটা লোক স্টেজের মধ্যে তার মনের ভাবটা ব্যক্ত করার চেষ্টা করছে, কিন্তু অথচ স্টেজে অন্য লোক আছে, তখন কি করবে সে? আমরা জানি স্টেজের দুপাশে উইং থাকে, রাইট উইং এবং লেফট উইং, কোনোটাতে এন্ট্রি হয়, কোনোটাতে এক্সিট হয়, অপোজিট সাইডে সেগুলো থাকে। এবার সে একটা কোণায় চলে যায়, তখন সেই সমস্ত পার্সোনালগুলো, ড্রামাটিক পার্সোনালগুলো একটা কোণায় চলে যায়, কোণায় চলে গিয়ে নিজের মনের কথাটাকে একটু জোরে জোরে বলে। এই যে মনের কথাটা জোরে জোরে বলছে কোণায় গিয়ে, দ্যাট মিনস হি ইজ গোয়িং অ্যাসাইড, সে একটা কোণায় চলে যাচ্ছে, এটা বলছে। ইট ইজ কল্ড অ্যাসাইড, নাটকে এটাকেই অ্যাসাইড বলে। আবার একই রকমভাবে নাটকে স্টেজে যদি কোনো লোক না থাকে, স্টেজটা পুরো ফাঁকা, সেখানে কেউ নেই, অথচ কোনো একটা লোক তার মনের কথাটা বলছে, ইমোশনাল আউটবার্স্ট করছে, এক্সাইটমেন্টটা বোঝানোর চেষ্টা করছে, তখন যেগুলো বলছে সেইগুলোকে বলা হয় সলিলকি, বাংলায় বলে স্বগতোক্তি। অ্যাসাইড এবং সলিলকির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটা। হয়তো এখানে সবসময় পরীক্ষায় নাও আসতে পারে, কিন্তু পরবর্তীকালে যখন তোমরা এইচএস সেকশনে যেহেতু পড়ছো, এর পরবর্তীকালে যদি কি অনার্স নিতে যাও, এই টার্মসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কতগুলো রোল প্লে করবে পরবর্তীকালে। তাই জন্য এখান থেকে আমাদের একটু শিখে যাওয়া, কারণ আমরা তো এইচএসের পরেই অনেকে ইংলিশ অনার্স নেব, তো সেই জন্য এখান থেকে কিছু শিখে যাওয়া যাতে ওইখানে গিয়ে সুবিধা হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসাইড অ্যান্ড সলিলকি? তো অ্যাসাইড মানে পাশে গিয়ে বলছে, কি বলছে? হিজ কাম টু বড় মানি, ও পয়সা চাইতে এসছে মনে হয়। শ্যান্ট গিভ হিম মেনি, এক পয়সা দেবো না ওকে, শুধু শুধু এলে পয়সা চাইতে আসে, এরকম সাইডে গিয়ে বলছে। হোয়াট ইজ ইট মাই বিউটি? এবার দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে ওর কথাবার্তার মধ্যে, ওর কথাবার্তার মধ্যে একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স চলে এসছে। এবার যখন ওর সঙ্গে আসছে, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড ডিসেপটিভিটি। ওর সামনে যখন আছে তখন অ্যাপিয়ার করছে খুব ভালো, আমরা কিছু বন্ধু বা কিছু মানুষ এরকম পাই যারা সামনে খুব ভালো ব্যবহার করে, কিন্তু তুমি যখন তার পিছন দিকে চলে যাচ্ছ, তার মানে আউট অফ সাইট হয়ে যাচ্ছ, তোমার সম্বন্ধে যত রকম পারবে নিন্দা করবে। তা ঠিক এই রকম ক্যারেক্টার হচ্ছে একটা শুভকব, আমরা যেটা তার অ্যাপিয়ারেন্স থেকে, তার কথাবার্তা থেকে পেয়ে যাচ্ছি। লোমভ, ইউ সি অনার স্টেফানিচ, আই বেগ পার্ডন স্টেফান অনারিচ, মানে ও এতটাই এক্সাইটেড, লোমভ অন দ্য আদার হ্যান্ড এতটাই এক্সাইটেড ও, যে যার বাড়িতে এসছে তার নামই ভুলে গেছে। অনার স্টেফানিচ করে দিয়েছে, আবার স্টেফেন অনারিচ করে দিচ্ছে, আসলে ওর নাম হচ্ছে স্টেফান স্টেফানোভিচ, সেই নামটা বারবার করে চেঞ্জ করে দিচ্ছে। I mean, I'm awfully excited, as you will please notice. In short, you alone can help me, though I don't deserve it, of course, and haven't any right to count on your assistance.
এই সেন্টেন্স এতগুলো যে পেলাম, এতগুলো ওয়ার্ডস যে লোমব বলল, তার মধ্যেও কিন্তু আমরা কোনো সারবার্তা পেলাম না। ও একটা কথাই আমরা বুঝতে পারলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। বারবার বলছে আমি আপনার সাহায্য চাই, আমি কিছু বলতে চাই। কী যে বলতে চাই, হোয়াট ডাজ হি ওয়ান্ট টু টেল, এটা স্টিল একটা ভেরি অ্যাম্বিগুয়াস স্টেটে আছে, ভীষণ একটা দ্বন্দ্বের মধ্যে আছে যে কি বলতে চাইছে শুভকপ। এবার শুভকপ একটু রেগে গেছে, বিরক্ত হয়ে বলছে, ওহ ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড ইট ডার্লিং, স্পিট ইট আউট। ওয়েল, বলছে যে এত সার্কামলোকেশন করো না, এত ঘুরিয়ে গৌরচন্দ্রিকা যেটাকে আমরা বলি বাংলায়, এত গৌরচন্দ্রিকা করার কিচ্ছু নেই, পরিষ্কার বলো কি বলতে এসছো। লোমভ, ওয়ান মোমেন্ট, দিস ভেরি মিনিট, একটা মুহূর্ত, একটু সময় দিন। দ্য ফ্যাক্ট ইজ আই হ্যাভ কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ ইউর ডটার ন্যাটালিয়া স্টেফানোভা ইন ম্যারেজ। আমি যেটা করতে এসেছি, মানে ও এরকম একদমই কথাটা বলে ফেললো, কারণ ও সাহস পাচ্ছিল না। যখন আমরা সাহস পাই না, বা আমরা যখন ইউজুয়ালি কোনো কথা লুকাতে চাই, তখন আমরা খুব স্পিডে বলি। আমরা যখন কাউকে কোনো কিছু লুকানোর চেষ্টা করি, কনসিল করার চেষ্টা করি, ডিসিভ করার চেষ্টা করি কাউকে, সঙ্গে সঙ্গে আমরা খুব তাড়াতাড়ি কথাগুলো বলি, খুব তাড়াতাড়ি আটার করি। ঠিক সেরকম আমি বলছে, আই হ্যাভ কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ ইউর ডটার ন্যাটালিয়া স্টেফানোভা ইন ম্যারেজ। হ্যাঁ, আমি এসেছিলাম, আসলে আমি এসেছিলাম, জানেন তো, আমি এসেছিলাম আপনার মেয়ের হাতটা, মানে আপনার মেয়েকে বিয়ে করব, এই উদ্দেশ্য নিয়ে। শুভকপ জয়ফুলি, বাই জোভ, ইভান ভ্যাসিলোভিচ, সে ইট অ্যাগেন, আই ডিডন্ট হিয়ার ইট অল। কি বলছো ভ্যাসিলোভিচ, তুমি আরেকবার বলো, আমি তো শুনতে পেলাম না কি বললে, সত্যি বলছো? লোমভ, আই হ্যাভ দ্য অনার টু আস্ক। বলে লোমভ বলতে গিয়ে আটকে গেছে বলার মধ্যে। আবার এইখানে সঙ্গে সঙ্গে বলতেই কি হচ্ছে, শুভকপ বলছে, ইন্টারাপ্টিং, মাই ডিয়ার ফেলো, আই এম সো গ্ল্যাড অ্যান্ড সো অন, ইয়েস ইন্ডিড, অ্যান্ড অল দ্যাট সর্ট অফ থিং, এমব্রেসেস অ্যান্ড কিসেস। লোমভ বলছে, হ্যাঁ, খুব ভালো হচ্ছে, তোমার কথা শুনে কি বলবো, তোমাকে কে এত ভালোবাসতে ইচ্ছে হচ্ছে, বলে ওকে জড়িয়ে ধরেছে। লোমভকে শুভকপ জড়িয়ে ধরেছে এক্সাইটমেন্টে। I have been hoping this for a long time. It's been my continual desires. বলতে সে কেঁদে দিয়েছে। বলছে, আমি অনেক দিন ধরে চাইছিলাম লোমভ, তুমি জানো না আমার কতদিনের ইচ্ছা ছিল এটা, বলে কেঁদে দিয়েছে। And I have always loved you, my angel, as if you were my own son. আমি তোমাকে নিজের সন্তানের মতো মনে করতাম, সারা জীবন আমি তোমাকে এই জন্য ভালোবেসে এসেছি। May God give you both His help, His love, and so on. And I did so much hope. What I am behaving in this idiotic way for, I am off balance with joy. Absolutely off balance. Oh, with all my soul, I will go and call Natasha and all that. আচ্ছা, আমি এতটাই অফ ব্যালেন্স হয়ে গেছি, আমার এতটাই সেন্স কাজ করা বন্ধ করে দিয়েছে যে আমি আর কিছু ভাবতে পারছি না। তুমি আমার মেয়েকে বিয়ে করবে, আমার মেয়ে তোমার মতো ছেলের সঙ্গে বিয়ে হবে, এই বলে সে বলছে, ঠিক আছে, আই উইল গো অ্যান্ড ফেচ নাতাশা হচ্ছে ন্যাটালিয়া স্টেফানোভা, যে ওর মেয়ে, যার কথা আমরা নাটকের প্রথমেই পেয়েছি আরেকজন ক্যারেক্টার হিসেবে, শুভকপের ডটার হিসেবে। তা এই পর্যন্ত গেল ফার্স্ট পার্ট, মানে যেটাকে আমরা বলছি প্রিলিমিনারি পার্ট, তার যে বিশ্লেষণ, সেটা এই পর্যন্ত গেল। এরপর থেকে আমরা আরও 3-4টে পার্টে এই নাটকটাকে সম্পূর্ণ করবো। যেহেতু নাটকটা অনেকটা বড়, তাই জন্য এক্সপ্লেনেশনটার সুবিধার্থে আমরা নাটকটা এরকম 3-4টে আরও পার্টে ভেঙে পড়ব।